হ্যালো ভাইয়েরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুব সহজ একটা টপিক নিয়ে কাজ করব। এটা এমন একটা সহজ টপিক, যে টপিক থেকে পরীক্ষায় বিগত বছরে খুব অল্প কিছু প্রশ্ন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক সহজ। এটা এই জন্যই সহজ, তোমরা ইতোমধ্যে বাংলা দ্বিতীয় পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বাংলা বানান। এই বানান নিয়ে কিন্তু মোটামুটিভাবে তোমরা বেশ কাজ করেছো। আমরা ক্লাস করেছি, ক্লাসের বাইরে আমরা কিন্তু সেই ছোট্টবেলার থেকেই কিন্তু মোটামুটিভাবে বাংলা বানান নিয়ে পড়াশোনা করছি। এখন বাংলা বানান যে আমাদের ভুল হচ্ছে না তা না, আমরা অহরহ বাংলা বানান ভুল করছি, এখনো করি। কিন্তু প্রয়োগ এবং অপপ্রয়োগের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে বাংলা বানানের সাথে এই প্রয়োগ এবং অপপ্রয়োগ এই টপিকটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তো এই জন্য আমি ক্লাসের শুরুতে যে কথাটা ভাই তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, তোমরা এখনো পর্যন্ত যারা মনে করছো যে বাংলা বানানে তোমাদের সমস্যা আছে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, বাংলা বানান এই টপিকটা একটু সুন্দর করে আয়ত্ত করো, তাহলে এই প্রয়োগ এবং অপপ্রয়োগ এই টপিকটা একেবারে সহজ হয়ে যাবে। এটার পাশাপাশি আরেকটা কথা একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করে এসেছো, একটু মনে করে দেখো ইন্টারমিডিয়েট লেভেলে ব্যাকরণে সাধারণত 6 ধরনের প্রশ্ন হয়। তো সেই 6 ধরনের প্রশ্নের একেবারে সর্বশেষ প্রশ্ন ছিল কিন্তু এই প্রয়োগ এবং অপপ্রয়োগ। তো প্রয়োগ এবং অপপ্রয়োগটা কি মনে আছে তো? ওই যে আমরা দৈনন্দিন জীবনে চলার পথে যে সকল শব্দ বা যে বাক্যগুলো আমরা আসলে ভুলভাবে ব্যবহার করি, তো ভুলভাবে যেটা ব্যবহার করি ওটাকে আমরা বলছি অপপ্রয়োগ। আর ওই ভুলভাবে ব্যবহার না করে যখন আমাদের শুদ্ধভাবে ব্যবহার করা উচিত, সেটাই হচ্ছে ব্যাকরণের ভাষায় বলা হচ্ছে প্রয়োগ। তো বিগত কয়েক বছরে আমরা কোশ্চেন একটু অ্যানালাইসিস করে দেখছি যে এই প্রয়োগ এবং অপপ্রয়োগ থেকে মোটামুটি ভাবে বেশ কিছু প্রশ্ন হয়েছে। তো আজকের এই ক্লাসে আমরা এই প্রয়োগ এবং অপপ্রয়োগ সংক্রান্ত বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো ক্লাসের শুরুতে আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটা আরেকবার বলছি, প্রয়োগ এবং অপপ্রয়োগের সাথে বানান একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো তোমাদের যদি মনে হয় যে প্রয়োগ অপপ্রয়োগ থেকে তোমরা প্রশ্ন আসলে উত্তর করে আসতে চাও, তোমাদের এখনই উচিত হবে আগে বাংলা বানান টপিকটা সুন্দর করে পড়ে আসো। তাহলে দেখা যাবে তুমি অটোমেটিক ভাবে এই টপিক থেকে কোনো প্রশ্ন আসলে সুন্দরভাবে উত্তর করতে পারবে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছে। এটা মূলত কোয়ালিটি একটা প্রশ্ন। তো দেখো তো এটার উত্তর কি হতে পারে। যে প্রশ্নটা হচ্ছে কোনটি অপপ্রয়োগ, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে কোনো না কোনো ভাবে এই 4টা অপশনের মধ্যে একটা অপশন আছে যেটা ভুলভাবে লেখা হয়েছে বা ভুল প্রয়োগ করা হয়েছে। তো ভুলভাবে যেটা প্রয়োগ করা হয়েছে সেটাকে আমরা বলছি অপপ্রয়োগ। এখন এই ভুলভাবে যেটা প্রয়োগ করা হয়েছে ওটাকে এখন আমরা প্রয়োগ করব। তো দেখো, এখানে যে 4টা অপশন আছে তোমার কাছে মনে হচ্ছে যে সবগুলোই মোটামুটি ঠিক, কিন্তু তুমি শুনে অবাক হয়ে যাবা যে সবগুলো মোটামুটি ভাবে ঠিক আছে, কিন্তু এই যে আমরা বলি একত্রিত, এই একত্রিত শব্দটা আসলে পুরোটাই ভুল। আমরা দৈনন্দিন জীবনে এরকম অনেক কথা বলি যে তারা সবাই সেখানে একত্রিত হয়েছিল। একত্রিত শব্দটা ভুল, আমাদেরকে বলতে হবে যে একত্র হয়েছিল। আমি কি বোঝাতে পারলাম? অর্থাৎ তারা সবাই সেখানে একত্র হয়েছিল, একত্রিত নয়। ক্লিয়ার? থ্যাংক ইউ। তো দেখো, এখানে বেশ কিছু ভুল বা অপপ্রয়োগ দেওয়া আছে। এটার শুদ্ধ রূপ হচ্ছে এটা। এই যে একটা ভুল, উৎকর্ষতা, উৎকর্ষ। দৈন্যতা আমরা বলি, কিন্তু এটা ভুল, আসলে হবে দৈন্য। এবং আমরা কথায় কথায় বলি যে কেবলমাত্র, তার সাথে দেখা হলো, এটা আসলে ভুল। বলতে হবে কেবল অথবা মাত্র, কেবল অথবা মাত্র, যে কোনো একটা। ঠিক আছে? তো এই ধরনের অপপ্রয়োগ আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। আশা করছি আজকের এই ক্লাসের পর থেকে আমরা এ ধরনের অপপ্রয়োগ আর ব্যবহার করব না। পরবর্তী প্রশ্ন, যে কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে এমন একটা অপশন আছে যে অপশনটা ভুলভাবে আমরা প্রয়োগ করি, অর্থাৎ অপপ্রয়োগ করি, সেই অপপ্রয়োগ কোনটি? তো দেখো, আসলে দেখে কিন্তু মনে হয় যে আসলে খুবই সহজ, কিন্তু আসলে যদি না পারা হয় তাহলে কিন্তু এটা ভুল হয়ে যায়। এখানে প্রত্যেকটা অপশনই কারেক্ট, একমাত্র ভুল অপশন হচ্ছে এই বি নাম্বার। আমরা বলি ভৌগোলিক, আসলে ভৌগোলিক শব্দে অবশ্যই অবশ্যই গয় ওকার ব্যবহার করতে হবে। যদি আমরা গয় ওকার এটা ব্যবহার না করি তাহলে এটা ভুল। ভৌগোলিক, ঠিক আছে? আর বাকিগুলো সবই মোটামুটি ঠিক আছে। অঙ্ক করতে ভুল করো না, চলিত রীতির বাক্যটিতে অশুদ্ধ সংখ্যা কয়টি?
দেখো এই ধরনের প্রশ্ন যখন ইউনিভার্সিটিতে আসে তখন কিন্তু প্রশ্নটা আসলে একটু কঠিন লাগে। কেন কঠিন লাগে? যে দেখে মনে হচ্ছে যে ওর মধ্যে বেশি ভুল নাই, কিন্তু আসলে কিন্তু বেশ কয়েকটা ভুল আছে। তাহলে ছোট্ট এই বাক্যে যে কয়টা ভুল আছে ওই ভুলটাই তোমাকে এখন বের করতে হবে। যেমন আমরা এখন ভুলটা একটু করে দেখিয়ে দিচ্ছি। এই বাক্যে মূলত 3টা ভুল আছে। সেই 3টা ভুল কি? অঙ্ক বানানটা আমরা এটা লিখি কিন্তু বাস্তবে অঙ্ক বানান এটা না, অঙ্ক বানান হচ্ছে এটা। ভুল শব্দটা লিখতে যে আমরা বেশিরভাগ সময় ভুল করে থাকি, এই হচ্ছে ভুল বানান। আর করো শব্দটি করসের সাথে সঠিক ব্যবহার হচ্ছে করো। তাহলে এই যে 3টা ভুল আমরা দৈনন্দিন জীবনে করি, এই 3টা ভুল করা যাবে না। ঠিক আছে? আশা করছি আজকের ক্লাসের পরে তোমরা এই ভুলটা আর করবা না। নিচের কোন বাক্যটি শুদ্ধ? দেখো এতক্ষণ প্রশ্ন এসেছিল কোন শব্দটা ঠিক বা কোন শব্দটা ভুল। এখন বলছে যে কোন বাক্যটা ঠিক। তাহলে দেখো বাক্য যদি আমি শুদ্ধ করতে চাই তাহলে ওই বাক্যের মধ্যে যে শব্দ আছে ওই শব্দগুলো আমাকে শুদ্ধ করতে হবে। কারণ আমি যদি শব্দ শুদ্ধ না করি তাহলে বাক্য তো শুদ্ধ করতে পারবো না। ঠিক কিনা? ওকে, তো আমরা জেনে রাখি সেটা হচ্ছে আজকের ক্লাসে এটাই জানলাম আমরা, সেটা হচ্ছে এই যে আমরা সস্ত্রীক বানানে কখনো দন্তস্বর নিচে ব ব্যবহার করব না। আমরা মনে রাখবো যে সিম্পল দন্তস্বই হবে, আর কিছু না। তো দেখো এখানে কিছু ভুল বানান দেওয়া আছে বা অপপ্রয়োগ দেওয়া আছে। দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু কিছু অপপ্রয়োগ এবং কিছু শুদ্ধ প্রয়োগের এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো পরীক্ষায় এ পর্যন্ত বারবার বারবার এসেছে। এই বাক্যটা ভুল ছিল। বাক্যটা শুদ্ধ রূপ হচ্ছে এই রুশ সমাজে এর প্রচলন লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, তাদের দলে নতুন খেলোয়াড় আসিয়াছে চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি? স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে ভুলের সংখ্যা 4টি। কেন ভুলের সংখ্যা 4টি? এই যে তাদের দলে নতুন খেলোয়াড় এসেছে। ওকে, নতুন নতুন, আচ্ছা আচ্ছা, ভুলের সংখ্যা 4টি, তাদের দলে নতুন নতুন খেলোয়াড় আসিয়াছে। ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোনটি অপপ্রয়োগের উদাহরণ? তো এখানে অপপ্রয়োগের উদাহরণ আমার মনে হয় এই প্রশ্নটা আমরা ইতিমধ্যে সলভ করেছি, এই জন্য এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। একত্রিত বলে কোনো শব্দ নেই, আসলে শব্দটা হচ্ছে একত্র। দেখো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে, যেটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় 2010-11 শিক্ষাবর্ষে এসেছে, যে একটা বাক্য দিয়ে তোমাকে বলছে যে এই বাক্যের মধ্যে আসলে কয়টা ভুল আছে। তো এই ধরনের ভুল বের করতে গেলে অবশ্যই অবশ্যই যেটা তোমাকে জানতে হবে, যেটা আমি ক্লাসের শুরুতে বলেছি, সেটা হচ্ছে বাংলা বানান। তোমার যদি বাংলা বানানের উপরে তোমার দক্ষতা না থাকে তাহলে এ ধরনের ভুল বের করাটা একটু কঠিন হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে মূলত ভুল আছে 7টি বানানে বা 7টি জায়গায়, আর সেই 7টি জায়গায় এখানে কারেকশন করে দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। চলিত রীতির এই বাক্যটিতে কয়টা ভুলের সংখ্যা আছে? এই বাক্যে ভুলের সংখ্যা আছে হচ্ছে 5টা, এবং সেই 5টা ভুল এই যে দেখো, টিকা বানানটা এই হবে, ভাষ্য বানান এই হবে, কোনো বানান এটা হবে, ভালো বানান এটা হবে, করে এটা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিউনিটির একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে নিচের কোন বাক্যটি সঠিক। তো কোন বাক্যটি সঠিক এটা জানার জন্য জাস্ট আমাকে অবশ্যই সেই বাক্যের মধ্যকার যে বানান আছে বানানটা জানতে হবে, এবং আমরা জানলাম। কোনটি অশুদ্ধ নয়? কোনটি অশুদ্ধ নয় মানে কোনটি শুদ্ধ? তাহলে কোনটা শুদ্ধ? এই যে সমীক্ষকারিতা, এটাই হচ্ছে শুদ্ধ, আর বাকি সবগুলোই হচ্ছে ভুল। আমি জানি শব্দটা একটু কঠিন লাগছে তোমাদের কাছে, কিন্তু কি করার, পরীক্ষায় এসেছে, আনসার করতে হবে। কোন বাক্যটি শুদ্ধ? দেখো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বাক্য, যেটা অ্যাডমিশন টেস্ট বলো, বিসিএস পরীক্ষা বলো, বা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসেছে, সেগুলো আমরা একটু শুদ্ধ করে দিলাম। বাম পাশের গুলো অশুদ্ধ, ডান পাশের গুলো শুদ্ধ। খুবই মনোযোগ দিয়ে বাক্যগুলো দেখে নাও, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। ওকে, সো কোন বাক্যটি শুদ্ধ? যদি এই প্রশ্নের উত্তর আমরা করতে চাই, আমরা মনে রাখবো এখানে সঙ্গিক না, সস্ত্রীক। ঠিক আছে, তিনি সস্ত্রীক নিউ মার্কেট গেছেন। তো এই বাক্যটা আমরা ঠিক করে দিলাম, এটাই হচ্ছে এই বাক্য। পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে প্রশ্নটা যে কোনটি শুদ্ধ। আমরা মনে রাখবো সৌজন্য শব্দটা শুদ্ধ, আর বাকি সবগুলোই ভুল।
বাঙালি অনেক সময় সৌজন্যতা এই শব্দটা ব্যবহার করে, কিন্তু না, এটা ভুল। আসলে সঠিক হচ্ছে এটা। ক্লিয়ার? থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একেবারে গত বছর আসা প্রশ্ন, একেবারে সাম্প্রতিক প্রশ্ন, যে কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ, অর্থাৎ কোন শব্দটি আসলে সঠিক। ওকে, সো আমরা মনে রাখবো যে এখানে যে শব্দগুলো আছে তার মধ্যে এই শব্দটাই হচ্ছে সঠিক, সৌজন্যতা না। আসলে শব্দটা হচ্ছে হয় সুন্দর বা সুন্দরতা, এটা ঠিক আছে, যদিও এটা বাস্তব জীবনে আমরা ব্যবহার করি না, কিন্তু বাকি যেগুলো আছে সবগুলোই ভুল। এই বাকি তিনটা শব্দ একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো, আমরা কিন্তু কখনোই ব্যবহার করি না, এই জন্য এটা ভুল। আর ডি নাম্বারটা ওই অর্থে শুদ্ধ, কিন্তু এটারও কিন্তু বাস্তব জীবনে এখন ব্যবহার দেখা যায় না। কোনটি অপপ্রয়োগ নয়, অর্থাৎ কোনটি ভুল নয়, কোনটি শুদ্ধ। তো দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ আমরা দেখিয়ে দিয়েছি। আশা করছি তুমি এটা একটু ভালোভাবে পড়বা, ভালোভাবে পড়লে তুমি এগুলো অ্যান্সার করতে পারবা। কোনটি অপপ্রয়োগ নয়, অর্থাৎ আবশ্যকতা, এটাই হচ্ছে অপপ্রয়োগ নয়, এটাই প্রয়োগ। আর বাকিগুলো কোনো না কোনো ভাবে ভুল, অবশ্যই ভুল। কোন প্রয়োগটি অশুদ্ধ, এই যে দেখো ডি নাম্বার, ওই একটু আগে যেটা বলছিলাম সৌজন্যতা বলে কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে সৌজন্য। কোনটি সঠিক বাক্য, গুচ্ছতে আসা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, নদী সাগরের উদ্দেশ্যে ধেয়ে চলে। ঠিক আছে, এখানে উদ্দেশ্যে আমরা বলি, কিন্তু আসলে আহ এখানে এই উদ্দেশ্যে হবে। ওকে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 2011-12 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, কোন প্রয়োগটি শুদ্ধ। আমরা মনে রাখবো রাধুনী বামুন, এই বামুন মানে কিন্তু ব্রাহ্মণ, এটা মনে রাখতে হবে। এটা মানে কিন্তু ব্রাহ্মণ, ঠিক আছে, অর্থাৎ ব্রাহ্মণ রাধুনীকে আমরা বলছি রাধুনী বামুন। কোনটি অপপ্রয়োগের উদাহরণ, অর্থাৎ এই চারটা অপশনের মধ্যে কোন শব্দটা আসলে ভুল হয়েছে। আমরা স্পষ্ট বলবো অধীনস্থ শব্দটা ভুল, মূলত শব্দটা হচ্ছে অধীন। মনে থাকবে শব্দটা কি, শব্দটা হচ্ছে মূলত অধীন। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, কোন প্রয়োগটি অপপ্রয়োগ, অর্থাৎ কোন বাক্যটি ভুল। আমরা মনে রাখবো ডি নাম্বারটাই হচ্ছে ভুল, বিধি লঙ্ঘন হয়েছে না, বিধি হবে হচ্ছে লঙ্ঘিত হয়েছে। বিধি কি হয়েছে বা নিয়ম কানুন লঙ্ঘিত হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ, অর্থাৎ এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট। আমরা মনে রাখবো উপলক্ষ অপশনটা কারেক্ট, আর এই বাকি যেগুলো আছে প্রত্যেকটাই ভুল, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি গত বছর জিএসটি তে আসা একটা প্রশ্ন, খুবই ভালো একটা প্রশ্ন, কোনটি শুদ্ধ বাক্য। আমি একটা কথা বারবার বলছি যে শুদ্ধ বাক্য অ্যান্সার করতে গেলে ওই বাক্যের মধ্যকার যে সঠিক শব্দটা রয়েছে, সঠিক শব্দ জানতে হবে, তা না হলে এটা ভুল হয়ে যাবে। সাক্ষ্য হবে, নট সাক্ষী। পরবর্তী প্রশ্ন, জিএসটি তে আসা প্রশ্ন, কোন শব্দটি শুদ্ধ। আমরা মনে রাখবো এগুলোর মধ্যে এই সি নাম্বারটাই শুদ্ধ, আর বাকিগুলো সবই কোনো না কোনো ভাবে ভুল। ক্লিয়ার? আমরা চারটা অপশনের দিকে তাকাচ্ছি এবং তাকিয়ে স্পষ্ট বুঝতে পারছি সি নাম্বারটাই কারেক্ট, বাকিগুলো কিন্তু ভুল। তো যাই হোক ভাইরা, আমরা কিন্তু দেখতে দেখতে আজকের এই তথাকথিত প্রয়োগ এবং অপপ্রয়োগ নামক এই রেকর্ডিং ক্লাসটা শেষ করলাম। এবং এই ক্লাসের শেষে যে কথাটা ভাই আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই বিগত বছরে অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন কিন্তু আমরা বেশ কয়েকটা প্রশ্ন দেখলাম, এবং প্রশ্ন দেখে কিন্তু একটা বিষয় আমরা মোটামুটি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যে প্রয়োগ অপপ্রয়োগ পড়েছিলাম ঠিক সেটার সাথে কিন্তু অ্যাডমিশন টেস্টে এই প্রয়োগ এবং অপপ্রয়োগের একেবারে হুবহু সম্পর্ক রয়েছে। তো আমি তোমাদেরকে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে, তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে প্রয়োগ অপপ্রয়োগ যে বই থেকে বা যে গাইড থেকে বা যেখান থেকে পড়েছিলে ওই টপিকটা আর একবার একটু চোখ বুলিয়ে নাও। এটার পাশাপাশি আমি শেষবারের মতো আবারও বলে দিচ্ছি, ওই টপিকের পাশাপাশি তোমরা ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় আমি খুব ভালোভাবেই জানি তোমরা 2 নাম্বার প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে তোমরা কিন্তু বাংলা বানান পড়েছিলে, তাহলে ওই বাংলা বানানটা আর একবার দেখে নাও, আর প্রয়োগ অপপ্রয়োগটা দেখে নাও। তারপরে তোমার কাছে যে গাইড বই আছে
বা আমাদের শিক্ষক পক্ষ থেকে তোমাদেরকে যে বই দেওয়া হচ্ছে সেই বইয়ে দেখো পর্যাপ্ত প্র্যাকটিস আছে, তুমি প্র্যাকটিস করে ফেলো। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি তোমরা পরীক্ষার হলে যে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই অবশ্যই উত্তর করে আসতে পারবে। কেননা এটা অন্যতম সহজ একটা টপিক, একটা টপিক অর্থাৎ বানান ভালোভাবে পড়লেই অটোমেটিকভাবে এই টপিকেও উত্তর করা যায়। তো আজকে তাহলে এ পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।